নমস্কার, আমি কৌশিক দাস। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের ডাবল বেঞ্চে করা যে অ্যাপিলটি ছিল, প্রথমে রেগুলাররা 2022-এর নিয়োগ প্রক্রিয়া থেকে NIOS DLED ক্যান্ডিডেটদের বের করে দেওয়ার জন্য যে মামলা করেছিল, সেই মামলাটিকে আমরা ডাবল বেঞ্চে চ্যালেঞ্জ করেছিলাম এবং সেই মামলাটি গতকাল ডাবল বেঞ্চে সমাপ্ত হয়েছে এবং সেটি আমাদের বিপক্ষে ডিসমিস হয়ে গেছে। যাই হোক, আমাদের বিপক্ষে মামলা গিয়েছে তাতে আমরা বিন্দুমাত্র শঙ্কিত নই, কারণ মামলার যে মূল সমস্যা সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের বাইন্ডিং নেচার হাইকোর্টের ওপরে। যেহেতু একবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেহেতু হাইকোর্ট স্পষ্ট বলেছে যে একবার যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, হাইকোর্ট কি সেটাকে চেঞ্জ করতে পারে? সেটা আপনারা নিজে একটু শুনে নিন। আমি ভিডিওটি বের করে রেখেছি এখানে। And my lord, only the travel, the academic session, if it is taken into consideration, that 2 years, then my lord, we have fulfilled the eligibility criteria. It should not be treated as 18 months because the HCT guidelines, there is no such whisper about 18 months. Only HCT says that 2 academic sessions. The meaning of the 2 academic sessions, as you the Supreme Court has said that the 2 years diploma, the Supreme Court has interpreted this provision as a 2 years diploma in the High Court. My humble submission would be, my lord, this aspect of the matter. তো আপনারা যেটা দেখতে পারলেন যে ডাবল বেঞ্চের বিচারপতি স্পষ্ট বলছেন যে যেহেতু একবার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, সেহেতু হাইকোর্টের পক্ষে এখানে বিশেষ কিছু করা সম্ভব নয়। তো তার জন্য আমরা নিজেরাও কোনোভাবে চিন্তিত নই, কারণ আমরাও রেডি ছিলাম। আপনারা জানেন যে আমরা অলরেডি ওকালতনামায় সই করিয়ে রেখেছি যে আমরা সুপ্রিম কোর্ট SLP করব। তো যেটা ডাবল বেঞ্চে মেল প্রবলেম হয়েছিল যে আমাদের যে আইনজীবী ছিল তিনি আমাদের ম্যাটারটি অর্ধেক গ্রাউন্ডই বোঝাতে পারেননি। তার আগেই জাজ এই কনক্লুশনে পৌঁছে গেছেন যে সুপ্রিম কোর্টের বাইন্ডিং নেচার আছে, যেটা সত্যি কথা। তো আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আগের থেকে রেডি ছিলাম। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে যে 2022-এর নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়াতে NIOSরা এলিজিবল ছিল কিভাবে, NIOSরা বের হয়েছে কিভাবে, এবং NIOSরা যদি আবার নিজেদের হারানো জমি ফিরে পেতে চায় তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে। 1 নাম্বার, যখন 2022-এর নিয়োগ প্রক্রিয়া চালু হয় তখন পর্ষদ আমাদের অ্যালাউ করেছিল, পর্ষদ আমাদের ইন্টারভিউর জন্য ডেকেছিল, আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করেছিল, আমাদের কোথাও কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয়নি। তারপরে ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার পরে রেগুলার ক্যান্ডিডেটরা আবিদ হোসেনের নেতৃত্বে একটা মামলা করে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে, এবং যার রায়টি আমাদের বিপক্ষে যায়, এবং যেখানে NCT আমাদের বিরুদ্ধে সাবমিশন দিয়েছিল, বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আমাদের বিরুদ্ধে সাবমিশন দিয়েছিল, তার ফলে অ্যাজ এ রেজাল্ট আমাদের প্যানেল থেকে বের করে দেওয়া হয়। কখন? যখন 2022 মামলার স্টে অর্ডারের ফলে আমাদের মামলাটি বিচারাধীন ছিল। তো একটা স্টে হয়ে যাওয়া মেরিট লিস্ট থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে সেই সুবাদে, এবং 9000 জনের যে প্যানেল রিসেন্টলি পাবলিশ হয়েছে সেখানেও সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সেই লিস্টটিতে সিলমোহর দেওয়া হয়েছে, ভ্যালিড করা হয়েছে। এখন 2000 সামথিং কিছু সংখ্যক সিট বেঁচে রয়েছে। তো আমাদের একমাত্র আশা রয়েছে সেই সিটটা সমাপ্ত হয়ে যাওয়ার আগে এবং প্যানেল ফাইনালাইজড হয়ে যাওয়ার আগে আমাদেরকে সেই জায়গায় সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য রাখতে হবে। কারণ একবার যদি 11,000 ভ্যাকেন্সি শেষ হয়ে যায়, পর্ষদ একটাই কথা বলবেন যে হুজুর এই যে নিয়োগটা হয়েছে, এই যে প্যানেলটা ফাইনালাইজ হচ্ছে, সেটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়েছে 2022 মামলার পরিপ্রেক্ষিতে। তো এখানে কোনো রকমের অল্টারেশন ডিলিশন আমরা কি করে করতে পারি? তার জন্য পর্ষদ কোনোভাবেই একবার মামলা প্যানেল ফাইনালাইজড হয়ে গেলে সেখানে কিন্তু রায় দিতে পারবে না যদি 2022 মামলায়। আর যেহেতু সিঙ্গেল বেঞ্চে আবিদ হোসেনের করা মামলাটির প্রেক্ষিতে আমাদেরকে বের করা হয়েছে, সেহেতু সেই মামলাটিকে প্রথমে আমরা ডাবল বেঞ্চে চ্যালেঞ্জ করেছি, এবং সেই মামলাটির যে রায় রয়েছে আমাদের বিরুদ্ধে 2022-এর নিয়োগ প্রক্রিয়ায় NIOSরা থাকতে পারবে কি পারবে না সেটাই একমাত্র মামলা, যে মামলাটাতে হেরে আমরা বেরিয়েছি, সেই মামলাটিকেই কিন্তু আমাদের জিতে আসতে হবে। এখন অন্যদিকে রিভিউ চলছে, আমাদের পক্ষে একটা সুবর্ণ সুযোগ যে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে এটা বলতে পারবো যে হুজুর যে কেসের পরিপ্রেক্ষিতে আমাদের এভাবে আউটসেট করা হয়েছে সেই কেসটা নিজেই এখন রিভিউর আওতায় আছে, কাজেই আমাদেরকেও একটা সুযোগ দেওয়া হোক। তখন যদি বিচারপতি সুপ্রিম কোর্টের মনে করেন যে আমাদের মামলাটার যে ফলাফল হবে সেটা রিভিউয়ের অধীনে থাকবে, তাহলে থাকবে। আমরা রিভিউতে ভালো করে লড়ার জন্য ভালো উকিল দাঁড় করাবো,
এবং যদি আমরা যে গ্রাউন্ড নিয়ে গেছি সেই গ্রাউন্ডে যদি সুপ্রিম কোর্ট সিল মোহর দেয় যে না ঠিক আছে তোমাদের ম্যাটারটা আলাদা, তোমরা আগের থেকে নিয়োগ প্রক্রিয়া ছিলে, এই ম্যাটারের সাথে তোমাদের সম্পর্ক নেই, তাহলে আমরা 20-22 মামলার ফলাফলের সাথে নিজেদের যুক্ত করে সুপ্রিম কোর্টে হিয়ারিং করাবো। তার জন্য আমাদের এসএলপিটা 3 সপ্তাহ সময়ের মধ্যে ফাইল করে আমাদের কিন্তু সুপ্রিম কোর্টে লিস্টেড করাতে হবে, কারণ 20-22 মামলায় 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এখন 3 সপ্তাহ পরে সেই প্যানেলটিও কিন্তু ফাইনালাইজ হয়ে যাবে। তো 11,000 জনের প্যানেল যদি পুরোই সুপ্রিম কোর্টের মানে তত্ত্বাবধানে ফাইনালাইজ হয়ে যায়, সেটা পরিবর্তন করানো বোর্ড কেন অনেকের পক্ষেই দুষ্কর হয়ে যাবে। এবং পরবর্তীকালে এনআইএসের কোয়ালিফিকেশনটা ভ্যালিড হয়ে যাক ইনভ্যালিড হয়ে যাক, পর্ষদ একটাই কথা বলবে যে আমরা এদেরকে ফিউচার ভ্যাকেন্সিতে চান্স দেবো। তার জন্য আমাদের কিন্তু এই 2022-এর নিয়োগ প্রক্রিয়া প্যানেলটা ফাইনালাইজ হয়ে যাওয়ার আগে, 20-22 মামলা সমাপ্ত হয়ে যাওয়ার আগে সুপ্রিম কোর্টে এসএলপি করতে হবে এবং কোর্টকে নিজেদের প্রবলেমটা বলতে হবে যে আমাদের এই 20-22 মামলার এই স্টে অর্ডারের ফলে আমাদের এই প্রবলেম হয়েছে, রিভিউয়ের ফলে আমাদের এই প্রবলেম হয়েছে, যে আমরা এখন কি করব সেটাই কোর্ট বলে দিক এবং কোর্টের ডিসিশন অনুযায়ী আমাদের চলতে হবে। তো যে 2022-এর নিয়োগ প্রক্রিয়া যে চাকরি পাওয়ার এনআরএস ক্যান্ডিডেটদের যে অন্তিম সুযোগ আছে সেটা এই এসএলপিতেই আছে, কারণ অন্য কোনো মামলার ফলে 2022-এর নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গ সরকারের এই প্যানেলে কিন্তু চাকরি হওয়ার কিন্তু কোনো অন্য মামলা হতে পারে না, কারণ সিঙ্গেল বেঞ্চে যে মামলা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে আমাদের বের করা হয়েছে এবং সেই মামলাটাই এখন সুপ্রিম কোর্টে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি ডাবল বেঞ্চে মামলাটি শেষ হওয়ার পরে, আমাদের বিপক্ষে যদি সেটা শেষ হয়েছে। তো অন্য মামলা চলছে, সেখানে যদি ঢিলেমিছি হয় আর যদি প্যানেল ফাইনালাইজ হয়ে যায় 2022 মামলাতে এবং ওই শর্ত সাপেক্ষ নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট টার্মসটি যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে উঠে যায় যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের থেকে, তাহলে কিন্তু সেই প্যানেলে কিন্তু ছেড়ছাড় হওয়া কিন্তু খুব কঠিন হয়ে যাবে, দুষ্কর হয়ে যাবে। অনেকে বলছে পর্ষদ কোথা থেকে দেবে সেটা পরে দেখা যাবে, সেটা কোনোভাবেই পরে দেখা যাবে না। 3929-এ জেতা মামলা ওরা হেরে গেছে কারণ প্যানেল এক্সপায়ার হয়ে গেছিলো। তো পর্ষদ জাদুকর নয় যে প্যানেল বানাতে পারে। কেউ বঞ্চিত হলে সুপ্রিম কোর্টের রায়ের ফলে যারা চাকরি পেয়েছে তাদের বের করাটাও দুষ্কর হয়ে যাবে। কাজেই যখন সুযোগ আছে, সময় আছে, এবং আমাদের কোর্টেও এই কোশ্চেনটা করা হবে যে যখন সময় ছিল তখন তোমরা আসোনি কেন। তো যখন সুযোগ আছে, সময় আছে, তখনই আমাদের কাজটা করতে হবে। পরবর্তীকালে এগুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনা করে কোনো লাভ হবে না। আপনি মনে রাখবেন 2022-এর নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়ার একটাই কেস আছে, যেটা দিয়ে আপনি চাকরি হারিয়েছেন, সেই মামলাটাকেই আপনাকে সুপ্রিম কোর্ট থেকে এখন জিতে আসতে হবে। তাছাড়া কিন্তু 22-এর প্যানেলে আপনি চাকরি পাওয়ার অন্য কোনো কেস নেই। রিভিউ জিতে গেলে কেউ ভ্যালিড হয়ে গেল, ইনভ্যালিড হয়ে গেল, তাতে আপনার কি? রিভিউ কেসটা হয়েছে উত্তরাখণ্ডের একটা নিয়োগ প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে, ওই কেসটা ছিল উত্তরাখণ্ডের একটা নিয়োগ প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে। তো ওটা যদি এনআইএস ক্যান্ডিডেটরা জিতে যায় তাহলে সেখানে বিশ্বনাথ স্যার, নন্দন ধোরা স্যার এরা চাকরি পাবে, আপনি চাকরি পাবেন না। আপনার চাকরি পাওয়ার কেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সাব্বির শেখের করা মামলা, যেটাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম ডাবল বেঞ্চে পিন্টু মল্লিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল নাম দিয়ে, এবং সেটাকে আমরা এসএলপি করতে যাচ্ছি। সেই কাজে অলরেডি আমরা 300 জন পিটিশনারের নাম পাঠিয়ে দিয়েছি এবং পরবর্তী পিটিশনার নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আপনি মনে রাখবেন যে আমরা সুপ্রিম কোর্টে শুধু পিটিশনার ভিত্তিক রিলিফই চাইবো এবং এটা শেষ লড়াই। এরপর আপনার থেকে না কেউ টাকা চাইবে, না পয়সা চাইবে, না কেউ আপনাকে কোর্টে লড়তে বলবে। যেহেতু সুপ্রিম কোর্ট, আপনাকে বাইরে গিয়ে ওকালতনামাতেও সই করতে হবে না, আপনি আপনার জেলাতে কোনো একটা জায়গায় গিয়ে ওকালতনামায় সই করবেন। এবং আমি প্রত্যেককে বলবো, যারা নিয়োগ প্রক্রিয়ায় আছেন, নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ দিয়ে এসছেন, প্রত্যেকে এই মামলায় পিটিশনার হন। এটাই শেষ মামলা। এই মামলা হেরে গেলে আর 2022-এর নিয়োগ প্রক্রিয়া কেউ চাকরি পাবে না, আর এই মামলা জিতে গেলে আপনাকে চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো এটাই শেষ মামলা। এই নিয়োগ প্রক্রিয়া, এই যে প্যানেল বিএড মুক্ত, কম টেট পাস, এই সমস্ত একটা পরিবেশ নিয়ে যে ইন্টারভিউ দিয়ে এসেছেন, এই প্যানেলিস্টে আপনার চাকরি পাওয়ার যে সুবর্ণ সুযোগ ছিল, এই সুযোগ কিন্তু আর কোনো দিনও আসবে না। এরপরে 22-এর টেট পাসটা বসে আছে, 23-এর টেট পাস একগুচ্ছ বেরোবে। তো তারা সবাই যখন কম্পিটিশনে আসবে, আপনি কোথায় টিকবেন কম্পিটিশনে সেটা আপনাকে ভাবতে হবে। তাই এটাই একমাত্র শেষ। আমরা পিটিশনার ভিত্তিক রিলিফ চাইব অবশ্যই সুপ্রিম কোর্টে, এবং রিভিউ ইত্যাদি বাদবাকি টিপি যা কেস আছে সেই কেসে জিতে আপনি কিন্তু আপনার চাকরি পাওয়ার দাবিদারি দেখাতে পারবেন না। আপনি কি আর ভ্যালিড আছেন, ইনভ্যালিড আছেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তাতে আপনার কী লাভ আছে? যেখানে আপনি ইন্টারভিউ দিয়ে এসছেন, আপনি সেই ব্যাপারে তো অবশ্যই ভাববেন, তাই না? তো যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই আমরা পিটিশনার হন। আমরা পিটিশনার ভিত্তিক রায় চাইব, যেমন করে 20-22-এ আইনজীবীরা 900 জনের জন্য রায় চাইছে, অথচ সেখানে মোট ক্যান্ডিডেট বেশি, তেমনি আমরাও পিটিশনার ভিত্তিক রায় চাইব। এবং এই শেষ সুযোগে যারা নাম না লেখাবেন, পরবর্তীকালে কিন্তু তারা পস্তাবেন। এটাই শেষ লড়াই। এবার পিটিশনার হয়ে যান। টাকা পয়সা আর আপনাকে কেউ এই কেসের জন্য, এই এনআইএস কেসের জন্য, পশ্চিমবাংলার নিয়োগ প্রক্রিয়া কেসের জন্য কেউ চাইবে না। এটাই শেষ লড়াই, শেষ সুযোগ, শেষবার পিটিশনার হন এবং এই লড়াইটাকে সমাপ্ত করতে আমরা সাহায্য করুন। এই লড়াইটাই শেষ লড়াই এবং আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট থেকে আমরা সুবিচার পাবো। আর ওদিকে রিভিউ টিমের সাথে আমাদের যোগাযোগ রয়েছে। রিভিউ টিমের সাথে কীভাবে সিনক্রোনাইজেশন, আমরা ইতিমধ্যে আমাদেরকে 50,000 টাকা দিয়ে সাহায্য করেছি, আপনারা জানেন, এবং কীভাবে তাদের কেসটাকেও শক্তিশালী করা যায়, মজবুত করা যায়, অর্থনৈতিকভাবে
এবং সব দিক দিয়ে সেই দিকেও আমাদের তীক্ষ্ণ সজাগ দৃষ্টি থাকবে এবং আমরা চেষ্টা করব তারাও যেন জিতে আসে এবং তার যেন লাভ আমরা আমাদের কিছু উঠাতে পারি, সেটা আমাদের চেষ্টা থাকবে। কাজেই এই যে আমাদের শেষ সুযোগ রয়েছে, সেই শেষ সুযোগে আপনারা এগিয়ে আসবেন। এই 26 শেখে করা আমরা সিঙ্গেল বেঞ্চ জেতার ফলে আমাদের বাইরে বেরোতে হয়েছে নিয়োগ প্রক্রিয়া থেকে, সেই অনুযায়ী যেন আমরা সুপ্রিম কোর্ট থেকে চেঞ্জ করে আসতে পারি এবং আমাদের যে ন্যায্য পাওনা হকের দাবি 2022-এর নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়ার দাবিদারি যেন আমরা মজবুত করতে পারি, তার জন্য আপনারা এই মামলায় অবশ্যই 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 পিটিশনার হন। ধন্যবাদ।